আমার নামে 5টা কেস। আমাকে পুলিশ তেড়ে নিয়ে বেড়েছে মাঠে মাঠে। নাশকতা, সব নাশকতা। আমি লোকজন নিয়ে ব্রিজ ভাঙতে গেছি, আমি রাস্তা নষ্ট করতে গেছি, আমি ট্রাক পোড়াতে গেছি। আমার ভীষণ একটা সুন্দর বাংলাদেশ দেখে যেতে চাই। আমার সন্তানরা যাতে সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারে, তাদের কাছে যাতে তারা যাতে কোনো হুমকির সম্মুখীন না হয়, তারা যাতে কোনো চাঁদাবাজির সম্মুখীন না হয়, তারা একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমার প্রজন্মটা যেন বসবাস করতে পারে। আমরা প্রতিরোধ কিংবা প্রতিশোধ নয়, স্বৈরশাসকের সব অত্যাচার ভুলে দেশকে আমরা নতুন করে সাজাতে চাই। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আমি যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, এটা বলে শেষ করা যাবে না। উপরের এই কথাগুলো কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের টানা 3 বারের সাবেক সফল চেয়ারম্যান এবং বর্তমান মিরপুর উপজেলা বিএনপির সভাপতি ত্যাগী বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হক এভাবেই আরকে নিউজের ক্যামেরায় একান্ত সাক্ষাৎকার শুক্রবার তার নিজ বাড়িতে খোলা মনে নানা প্রশ্নের উত্তরে এসব কথা তুলে ধরেন। তখন থেকে আমি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি জনগণের বন্ধু হিসাবে, যে কারণে আমার অর্থনৈতিক কোনো উন্নতি নেই। আমি সেই চেয়ারম্যানশিপ শুরু করেছিলাম যে সালের যে অবস্থাতে, আমি এখন পর্যন্ত সেই অবস্থায় আছি। কিন্তু আমার এই খরচ ইমেজ রক্ষা করতে যে আমার বাবার দেওয়া সম্পদ নষ্ট হয়েছে, আমার শ্বশুরের দেওয়া সম্পদ নষ্ট হয়েছে। এই সম্পদগুলো নষ্ট করেছি আমি আমার শুধু আমার ইমেজ রক্ষা করার জন্য, যে আমার নাম শুনলে যাতে মানুষের বমি না আসে। যে কারণে আমি স্বাভাবিকভাবে চেয়ারম্যানদের যে ধরনের কর্মকাণ্ড ছিল, আমি সেই কর্মকাণ্ডের বাইরে ছিলাম। যে কারণে আমার কোনো অর্থনৈতিক উন্নয়ন এই চেয়ারম্যান থাকা অবস্থাতে হয়নি। এবং এখন পর্যন্ত আমি আমার নিজস্ব সম্পদ দিয়ে সেইগুলো আমি দলের ইমেজ রক্ষা করে চলে যাচ্ছি। আমরা 2000 এই যে গত 5 অগাস্ট ক্ষমতার পরিবর্তন হলো। এই ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে আমি আমলা বাজারে সার্বক্ষণিকভাবেই থাকি। আমলা বাজারে প্রায় 50 কোটি টাকার ব্যবসা চলে। আমলা বাজারের কোনো ব্যবসায়িক বলতে পারবে না যে আমাদের কাছে 10 টাকা চাঁদা চেয়েছেন। আমি সবাইকে আশ্বস্ত করেছি, আপনারা আপনাদের মতো করে ব্যবসা করে দেন। যদি কেউ কোনো চাঁদার কথা বলে আপনারা আমাকে জানান, আমি সে ব্যবস্থা করব। আমলা বাজারের ব্যবসাগুলো নিরবিচ্ছিন্নভাবে তারা ব্যবসা করে যাচ্ছে তাদের মতো করে। এখানে কোনো ভয় ভীতি হুমকি ধামকির এগুলো কোনো ঘটনা নেই। আমার এলাকার মধ্যেও যে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, যারা আওয়ামী লীগের সাথে ছিল, যে আমাদের বোধহয় এবার এদেশ থেকে উঠেই যেতে হবে, মারধর চাঁদাবাজি এরকম হবে, আমি তাদেরকেও আশ্বস্ত করেছি আপনারা আপনাদের কাজ করে দেন, মানুষকে আপনারা ডিস্টার্ব করবেন না, আপনারা অতীতের কথা ভুলে যান। ভুয়া কেস দিয়ে যে আমাদেরকে হয়রানি করেছেন, আমরা আপনাদেরকে সেই ভুয়া কেস দিয়ে হয়রানি করবো না, আপনারা শুধু থেমে যান। আমার নামে 5টা কেস। আমাকে পুলিশ তেড়ে নিয়ে বেড়েছে মাঠে মাঠে। নাশকতা, সব নাশকতা। আমি লোকজন নিয়ে ব্রিজ ভাঙতে গেছি, আমি রাস্তা নষ্ট করতে গেছি, আমি ট্রাক পোড়াতে গেছি, এই জাতীয় কেসগুলো সব আর কি। তো আমরা সবগুলোতেই আমি জামিনে আছি। আমার দুর্ভাগ্য যে আমি জামিনে থাকা পরেও আমি শারীরিকভাবে খুব অসুস্থ। ডাক্তার আমাকে রেফার করেছেন ইন্ডিয়ার একটা হাসপাতালে। আমি পাসপোর্টের জন্য আবেদন করেছি, আমার নামে কেস থাকার কারণে পাসপোর্ট আমার হচ্ছে না। আমি তো হয়তো বিনা চিকিৎসাতেই আমাকে শেষ হয়ে যেতে হবে, এরকম একটা পরিবেশের মধ্যে আমি এখন আছি। তারপরও আমি ভাবছি যে যদি না দেয় আমি হাইকোর্টের কাছে আবেদন করবো আমার পাসপোর্টটা দেওয়ার জন্য। যদি হাইকোর্ট সদয় হয় তাহলে হয়তো পাসপোর্ট আমি পেতে পারি। আমার ভীষণ একটা সুন্দর বাংলাদেশ দেখে যেতে চাই। আমার সন্তানরা যাতে সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারে, তাদের কাছে তারা যাতে কোনো হুমকির সম্মুখীন না হয়, তারা যাতে কোনো চাঁদাবাজির সম্মুখীন না হয়, তারা একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমার প্রজন্মটা যেন বসবাস করতে পারে, ওরা একটা সুখী সমৃদ্ধি দেশ পাক, এই আমার আশা এবং এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত চাঁদাবাজি হচ্ছে বা আমার ধারণায় আছে, আমি জানছি এরকম কোনো চাঁদাবাজি আমি হতে দিইনি। আমার দলের নেতারা আছে, কেউ হয়তো এর সাথে সম্পৃক্ত আছে, তারা ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করেছে। আমি আমার দলের সেক্রেটারি তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী শাহাদ আলীর ডায়াগনস্টিক সেন্টার প্রায় 3 কোটি টাকা সম্পদ তাদের নষ্ট করে দিয়েছে, আগুন জ্বালাই দিয়েছে, ভাঙচুর করেছে, এগুলো করেছে। আমাদের
মহিলা এমপি নিজামুদ্দিন লাইট, ওনার ছোট ছেলের একটা মাইক্রো তারা নিয়ে এসে জিম্মি করে এই মাইক্রোটা তাদের জিম্মায় রেখে তারা ভাড়া খাটাচ্ছে মাইক্রোটাকে। এরকম আমি শুনেছি। আমার দলের আরেক নেতা টিপু সুলতান এখনও তার দখলে আছে, জোর করে প্রায় 50 লক্ষ টাকার দাবি করেছে ওই আরিফ নামে এক ব্যবসায়ীর কাছে, এবং তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সে দখল করেছে আর কি। আমরা এগুলো বাধা দিতে পারিনি, কারণ আমার দলের কর্মী, আমরা বাধা দিলে তারা শুনবে না, বরং বিপক্ষে আমার কোথায় কি আমাকে ছোট করা যায়, কোথায় কিভাবে আমাকে অপমান করা যায়, হেয় প্রতিপন্ন করা এই প্রতিপন্ন করার জন্য তারা সচেষ্ট আছে সবসময়। আরকে নিউজের দেওয়া সাক্ষাৎকারে 70 ঊর্ধ্ব প্রবীণ এই রাজনীতিবিদ আর বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আমি 1988 থেকে 2011 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম। তখন তো লোকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাতো, এখনকার মতো তো জোর করে কেটে নিত। 3বার নির্বাচিত চেয়ারম্যান আমি পরপর। তো এখন এইটা তো আমার জনপ্রিয়তা না থাকলে তো আর লোকে আমাকে ভোট দেয়নি, এইটাতেই তারা ঈর্ষান্বিত। এবং যেভাবে আওয়ামী লীগ পিরিয়ডে তারা দেশটা সাজায় নিয়ে আমরা বাজারে চলছিল, ওরই ধারাবাহিকতা তারা রক্ষা করতে চাচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা তো মানুষ আর থাকতে চাচ্ছে না। শিক্ষকগুলো আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে, তারা এখন আশা করছে যে আমরা বোধহয় প্রেক্ষাপট বদলালেও আমরা বোধহয় একটু ভালো থাকবো, কিন্তু তাদের সে ভালো থাকার পরিবেশ নেই। 2008 সালে নির্বাচন হওয়ার এক সপ্তাহের মধ্যে আমার ছোট ভাইয়ের 120 একর জলাশয় ওয়াটার বোর্ডের কাছ থেকে লিজ নেওয়া, 120 একর জলাশয়ে প্রায় 1 কোটি টাকার মাছ ওরা জোর করে উঠে নিল। ওদেরই একটা বড় পুকুর, মানে আওয়ামী লীগ সরকার আসার পরে এর সাথে সাথে এক সপ্তাহের মধ্যে, মানে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য আর কি। তারপরে ওদেরই একটা পুকুর আমরা 2 লক্ষ টাকা বাৎসরিক লিজে নিয়েছিলাম, সেই পুকুর ভরা মাছ প্রায় 50 লক্ষ টাকার মাছ ওরা ওই এক সপ্তাহের মধ্যে উঠে নিল আর কি। এইভাবে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। এবং যেখানে যাদের একটু টাকা পয়সা আছে তাদের উপরেই তারা চলা হয়েছে, তাদেরকে অর্থনৈতিকভাবে তারা পঙ্গু করে দিয়েছে। এইভাবে ব্যবসা বাণিজ্য কিচ্ছু হয়নি। আমি ওয়াটার বোর্ডের একটা বড় ঠিকাদার, আমি এই 17 বছরে কোনো ট্রেনারে অংশগ্রহণ করতে পারিনি, আমাকে অংশগ্রহণ করতে দেয়নি। কারা দেয়নি? ওই সরকার দলীয় কর্মীরা, এই এমপি সাহেব তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, তখন এখন এমপি হয়েছেন, তো ওরা দেয়নি। দিকে কামরুল আলিফিন। হ্যাঁ, আমি নির্যাতন শিকার। পার্লামেন্ট ভোট হচ্ছে 7 তারিখে, পুলিশ আমাকে পায়ে পায়ে তেড়ে নিয়ে বেড়াচ্ছে। আমি 3 তারিখে বাড়ি থেকে চলে গেলাম, যে পুলিশের তাড়া আমি আর খেতে পারছি না। একবার ধরা পড়ে গেলে হয়তো কবে জামিন হবে তার ঠিক নেই। আমি পালাই গেলাম। আমি ফিরে আসলাম পরের মাসে বোধহয় 27-28 তারিখের দিকে ফিরে আসলাম। উপজেলা নির্বাচনের 21 তারিখে বোধহয় উপজেলা নির্বাচনের সময় ছিল। 6 তারিখে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালিজ করেছে এবং আমাকে আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে চলে যেত। আমি যাইনি, রাতে তার বড় ভাই সেই আপনার বিছানায় বসে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালিজ করেছে এবং আমাকে চলে যাওয়ার জন্য তারা বাধ্য করেছে। পরের দিন আমি বাসা ছেড়েছি, বাসা থেকে চলে গেছি, যে আমি রাজশাহী, পরবর্তীতে ঢাকাতে যে আমি অসুস্থ হয়ে গেছি তাদের এই হুমকি ধামকিতে। আমি যে 72 বছর বয়স আমার, এটা আমি লোডটা নিতে পারিনি আর কি, আমি অসুস্থ হয়ে গেছি। আমরা সরকারি কর্মকাণ্ডগুলো যে সরকার করছে, অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো করছে, আমরা দলীয়ভাবে তাকে সহযোগিতা দিতে চাই এবং আমরা একটা ভালো পরিবেশের মধ্যে থাকতে চাই। তারা আমাদের সেই যে সহযোগিতা এখানে প্রয়োজন, আমরা সেই সহযোগিতাগুলো তাদেরকে দেব এবং আমরা আশা করছি যে হয়তো পরিবেশটা শীঘ্রই ভালো হবে। একটা জাতীয় নির্বাচন উনি দেবেন। পরিশেষে তিনি আর বলেন, আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। সুতরাং সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা দেশকে নতুন করে ঢেলে সাজাতে চাই। তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে, দেশ হবে একটি সুখী সমৃদ্ধি, আমরা পাবো একটি সোনার বাংলাদেশ। মাহমুদ রফিক, আরকে নিউজ 24।